Welcome to Didi #1 Season 8 Special Partner Cucina Small Appliances. কখনো মেয়ে পড়াশোনায় দারুণভাবে এগিয়েছে, কখনো মেয়ে সংসার করে ব্যবসারও হাল ধরেছে। একদিন মেয়ে বোঝা ছিল, সংসারটা আজ তারই কাঁধে। অফিসে যার দারুণ দাপট, বাড়িতে ফিরে সেই রাধে। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। এমনই চারজন দিদির দারুণ এগিয়ে চলার গল্প শুনবো আজকে। আসুন প্লিজ। প্রথমে আছেন মেরি মণ্ডল। নমস্কার দিদি, আমি যাদবপুর থেকে এসেছি। অনেকের জীবনেই একটা সময় অন্ধকার নেমে আসে, আবার শিক্ষার হাত ধরেই আলোর পথে ফেরা যায়। আমার জীবনেও এমন ঘটনা ঘটেছে, সে কথা বলতেই এখানে আসা। শুনবো তোমার গল্প মেরি। সুমনা চৌধুরী। নমস্কার দিদি, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি নাচের তাল থেকে কিভাবে সুরের তালে এলাম তারই গল্প আমি তোমার কাছে করব আজকে। কি করো তুমি? এখন আমি ভায়োলিন মিউজিক নিয়েই থাকি। ওকে দিদি, আমি আজকে ভায়োলিন এনেছি। আজকে তোমাদেরকে আমি ভায়োলিনের মিউজিক কিছু শোনাবো। নিশ্চয়ই শুনবো। এরপরে আছেন রুমি সরকার ভট্টাচার্য। নমস্কার, আমি বারুইপুর থেকে এসেছি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, জিরে থেকে হিরে, সবটুকুই আমাকে ঘিরে। আমি একজন হোম মেকার, এছাড়াও বিভিন্ন কাজের সঙ্গে আমি যুক্ত। সেই কথা বলতেই তোমার কাছে আজকে এসেছি। ওকে শুনবো। মীনাক্ষী ঘোষ। নমস্কার দিদি, আমি আগরপাড়া থেকে এসেছি। ছোটবেলা থেকে পড়াশুনোর বিষয়ে আমার মা আমার সহায়ক ছিলেন। আজকে আমি কি করে অন্যের সহায়ক হয়ে উঠতে পেরেছি এবং নিজের জীবনে এগিয়ে যাচ্ছি তারই গল্প তোমাকে শোনাবো। ওকে শুনবো তোমার সব গল্প মীনাক্ষী। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভার জেতে। বলো মীনাক্ষী, তোমার সঙ্গে এবার গল্প করি। আগরপাড়া থেকে তুমি এসছো। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারে বড় হয়েছি। বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আমার একান্নবর্তী পরিবার। কিন্তু তার মধ্যেও আমার বাবা কঠোর অনুশাসন এবং তার খুব নিয়মানুবর্তিতা, এগুলোর মধ্যে দিয়ে আমাকে বড় করে তুলেছে। আর তার সাথে আমার মায়ের ছিল একটা ঐকান্তিক চেষ্টা যে আমি যাতে জীবনে কিছু করতে পারি। তো পুরো ক্লাস 10 অবধি গাইডেন্স আমাকে আমার মা করেছে। সংসারের সমস্ত কাজ সেরে আমার জন্য নোটস বানানো, মানে আমার মা তার জীবনের একটা মূল অধ্যায় আমার জন্য কন্ট্রিবিউট করেছে। আমার মা আমার জীবনে একটা আদর্শ, এবং আমার মা চেয়েছিল যে মায়ের যে স্বপ্নগুলো ছিল, মা অনেকটাই পড়াশোনা করতে চেয়েছিলেন, হয়তো সেই সময় পেরে ওঠেনি, সেটা চেয়েছিল আমি যাতে এগিয়ে যাই। তো এইভাবে আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাশ করি। তারপরে আমার বাবা ভীষণভাবে চাইতেন আমি যেন ইন্ডিপেন্ডেন্ট হতে পারি কোনোভাবে। তো সেই জন্য আমার বাবা আমাকে বলে তুমি ল পড়ো। তো বাবা কোনো কিছু চাপিয়ে দেয়নি, বাবা আমাকে একটা জাস্ট অপশন দিয়েছিল। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রেন্স টেস্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, আমি ফিল আপ করি ফর্ম, আমি এন্ট্রেন্স দিই, আমি পাশ করি, এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি 5 ইয়ার্স BA LLB যে কোর্সটা ইন্টিগ্রেটেড হয় সেটা আমি পাশ করি। তো যেহেতু রক্ষণশীল ছিল এবং নিয়মানুবর্তিতাও ছিল বাবার একটা ওয়ান অফ দ্য পার্ট, তো বাবা তখন বলে সব কিছুর একটা সময় হওয়া দরকার, তো এবার সময় তোমার সাংসারিক জীবনে প্রবেশ করা। তো বাবা শুরু করলেন পাত্র দেখতে। তো এটা হয়তো আমার মানে আশীর্বাদ, ভগবানের, মা বাবারও আশীর্বাদ। এমনই একজনকে বাবা খুঁজলেন যে যিনি তারপরে বাবা মায়ের যে স্বপ্ন আমি ইন্ডিপেন্ডেন্ট হব, আমি কেরিয়ারে এগোবো, তিনি সেই জিনিসটা আমার পাশে এসে দাঁড়ালেন। অনেক প্রতিবন্ধকতা, অনেক বাধা, তারপরেও আমার স্বামী আমার হাত ধরেছেন, এবং বিয়ের 4 মাসের মধ্যে আমি দিল্লি যাই আমার ফার্দার স্টাডি করার জন্য, মাস্টার্স করি। ওখানে 2.5 বছর ছিলাম, আমি সুপ্রিম কোর্টে ইন্টার্ন করেছিলাম। তো এই পুরো সময়টা আমার হাজব্যান্ড ছিল আমার একমাত্র পড়াশুনোর সঙ্গী, মন খারাপের সঙ্গী, ভালো না লাগার সঙ্গী, ভীষণভাবে আমাকে কোঅপারেট করে। তো আমি এভাবে এগিয়ে গেলাম। আমি এবার যখন কলকাতায় 2.5 বছর পরে ফিরলাম, তখন আমার হাজব্যান্ড চলে গেলেন মেঘালয়াতে। ও তুমি যখন দিল্লিতে ছিলে হাজবেন্ড এখানে ছিলেন? তখন হাজব্যান্ড এখানে স্কলার ছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। তারপরে আমি গেলাম মেঘালয়াতেই কিছু মানে একটু ব্রেকের জন্য সময়। যাওয়ার পরে ওখানেও বললো তুমি বসে থেকো না। ওখানে একটু যেহেতু ওরা একটু ট্রাইবাল এরিয়া, তো ওখানে একটু চাকরি পেতে অসুবিধে হচ্ছিল। আমি তখন অ্যাপ্লাই করলাম ন্যাশনাল ল ইউনিভার্সিটি ওড়িশাতে। তো আমি ওখানে অ্যাজ এ ফ্যাকাল্টি জয়েন করলাম। তখন আমি আবার মেঘালয় থেকে শিফট করলাম ওড়িশাতে। ওখানে আমি আবার একা, তখন আবার সেই মা গিয়ে আবার ওখানে, কারণ হাজব্যান্ড ছুটি নিয়ে তখন আসতে পারছেন না, তো মা ওখানে আমার সঙ্গে কিছুদিন থাকলেন, আবার বাবা এখানে একা।
তো মা খুব কষ্ট করে ওই সময়টা ব্যালেন্স করেছে। এভাবে বেশ কিছু বছর চললো। আমি ভাবলাম যে এবার আমাকে ফার্দার লাইফে আরেকটু এগোতে হবে, কারণ এই লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে আমাদের বন্ডিংটা শুধু ফোনে। তারপরে আমি আবার সরকারি চাকরিটা ছেড়ে আমি মেঘালয়তে গেলাম। ওখানে আমরা কিছুদিন ভালো এনজয় করলাম, থাকলাম। তারপরে আমি সেটাও একটা স্ট্রাগল, আমি কনসিভ করলাম। তারপরে আমার মেয়ে এখন 2 বছর বয়স এসছে। আলটিমেটলি এখন কোথায় আছো? এখন আলটিমেটলি হাজবেন্ডও তার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা ছেড়েছে মেয়ের জন্য। আমরা এখন আগরপাড়াতেই আছি। আচ্ছা, তো মেয়ের যখন 1 বছর হয়ে গেছে তখন আমার একটা ফ্রাস্ট্রেশন শুরু হলো, যে আমি কিছু করছি না, আমি কিছু করছি না, আমি কোথায়। এত পড়াশোনা করার পর আবার ওই হাজবেন্ড আমার হাতটা ধরলো, বললো তুমি এগিয়ে যাও, কোনো কিছু দেরি হয় না, তুমি চেষ্টা করে যাও। তো আমি তখন পিএইচডিতে এনরোল করলাম। এখন আমি কলেজে পড়াই, আমি পিএইচডি স্কলার। ওকে, ভেরি গুড। দিদি আমি একটা কথা জাস্ট বলতে চাই আমার স্টুডেন্টদের উদ্দেশ্যেও, তাদের বাবা মা বা আরও এখন যারা ছোট তাদের বাবা মায়ের উদ্দেশ্যে, সবার মধ্যে না একটা পোটেনশিয়ালিটি থাকে। তো বাবা মায়ের উচিত না মানে চাপিয়ে দেওয়া, একটু ফ্রিলি তাকে মুভ করতে দেওয়া উচিত। একদম, কোনো কিছু ইম্পোজ করা উচিত না, নয়। তাহলেই বোধহয় ওরা অনেক দূর এগোতে পারবে। একদম, সবার মধ্যে কিছু না কিছু স্পার্ক থাকে, সেটা বার করতে হবে। সবাই ধামাচাপা দিয়ে দেয় বড্ড সেটাকে। সংসারের মধ্যে মা হওয়ার পরে সব চাপাচাপি পড়ে যায়। বাট এরকম হাজবেন্ডও পাশে দরকার, হ্যাঁ, হ্যাঁ, তা না হলে সবার পক্ষে সেটা সম্ভব হয় না। হাজবেন্ড এবং শ্বশুরবাড়ি দুজনেই, শুধু হাজবেন্ড নয়, তার সাথে হাজবেন্ডের শ্বশুরবাড়িও ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সকলের সাপোর্ট পেলে তখনই একটা বাড়ির বউ বলো বা মেয়ে বলো, সে এগোতে পারে জীবনে। এখনো ওর সাপোর্টেই চলছি, কেননা মেয়ে তো ভীষণ, যেরকম বাচ্চারা হয় দুষ্টু ছোট, মা সামলাচ্ছে, তাতেও হাঁপিয়ে উঠি আমরা। তো ওই রাত্রিবেলা যখন ও ঘুমিয়ে পড়ছে, মানে আমার আর আমার হাজবেন্ডের কমফোর্ট জোনটা বোধহয় ওই একটু রিসার্চ নিয়ে আলোচনা করা। খুব ভালো লাগলো মীনাক্ষী কথা বলে। ধন্যবাদ। জীবনে অনেক কিছু স্বপ্ন দেখেছো এবং সেই গোলগুলো তোমার কমপ্লিট হয়েছে। ইউ আর লাকি, তুমি এত ভালো হাজবেন্ড পেয়েছো, এত ভালো বাবা মা পেয়েছো। হ্যাঁ, এইভাবে জীবনে এগিয়ে যাও মীনাক্ষী, অল দ্য বেস্ট। ধন্যবাদ। দেখবো সকলের জন্য কি খেলা আসছে আজকে। খেলাটা হচ্ছে, দেখো এখানে অনেক বেলুন আছে আর অনেক বল আছে। দাঁড়াবে একটা জায়গায় এবং দাঁড়িয়ে বল দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। 30 সেকেন্ড সময়। কে সব থেকে বেশি বেলুন বল দিয়ে মেরে ফাটাতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসবে মীনাক্ষী। মীনাক্ষী 30 সেকেন্ডে 10টা বেলুন ফাটিয়েছে। সুমনা, তোমার সাথে কথা বলবো। ভায়োলিন বাজাও তুমি। হ্যাঁ, আমি ভায়োলিন বাজাই, এখন ভায়োলিন বাজাই, আগে আমি ডান্স করতাম। এরকম হঠাৎ করে ট্রান্সফরমেশন কেন? অ্যাকচুয়ালি দিদি ছোটোর থেকে আমি ডান্স খুব ভালোবাসতাম, খুবই। ছোটোবেলাটা আমাদের ভালোই ছিল মোটামুটি, মানে আমরা 3 বোন 1 ভাই। তো হঠাৎ আমার বাবা মারা যান, তখন আমি 7-এ পড়ি। তারপরে আমি ডান্সটা কন্টিনিউ করছিলাম, কিন্তু আমার আর সম্ভব হয়নি কন্টিনিউ করার, কারণ তখন আমাকে সাপোর্ট দেওয়ার মতো বা আমাকে যতটা মা পেরেছে যতদিন করিয়েছে, তা ডান্স শিখিয়েছে, মানে নিয়ে গেছে স্কুলে, নিয়ে গেছে ফাংশনে, নিয়ে গেছে। এবার দিদিরাও, বাবা মারা যাওয়ার পর আমার বড়দি চাকরিতে ঢুকে যায়, তো সেইভাবে আমি নাচটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু আমার তাল সুর আমি এত ভালোবাসি দিদি, কি বলবো, আমি শুনে শুনে নিজে ডান্স করতাম, আমি নিজে বাচ্চাদের ফাংশন করিয়েছি, নিজে নাচ তুলেছি। মানে আমি গান চালালেই আমি কিছু জানি না, আমি জানি আমাকে ডান্স করতে হবে। নিজে টিউশনি করে, আমার কোনো টিচার ছিল না দিদি, আমি একদম একা পড়াশুনো করেছি। মা খুব স্ট্রাগল করেছে আমাদেরকে, খুব স্ট্রাগল করে মানুষ করেছে। মানে আমার 3 বোনকে বিয়ে দেওয়া থেকে শুরু করে আমার দাদার পড়াশুনো চালানো, বাবা মারা যাওয়ার পর খুব স্ট্রাগল করেছে। তারপর আমার বিয়ের বয়স হয়ে গেল, গ্র্যাজুয়েশন করলাম। আমি বেঙ্গলে অনার্স নিয়ে পড়েছি,
গ্র্যাজুয়েশন করার পর আমার বিয়ের সম্বন্ধ হলো। আমি আর MA কমপ্লিট করতে পারিনি, মানে MA-তে আর ভর্তি হতে পারিনি। তখন আমার বিয়ে? হ্যাঁ, আমার যে বাড়িতে বিয়ে হয় আর কি, তা আমার হাজব্যান্ড গিটার বাজায়, মানে চাকরি করার সাথে সাথে ওর একটা শখ। এই গিটারটা ওর কাছে একটা জীবনের মতো। তা ও আমাকে বলল, সুমনা তুমি নতুন করে শুরু করো, আমি আছি। তো তারপরে আমি ডান্সটাও শুরু করলাম, আর ভায়োলিনটা ও আমাকে বললো তুমি ভায়োলিনটা দেখো। আসলে ও যেখানে গিটারের সাথে ও যুক্ত, সেখানে আমার গুরুজি, যার জন্য আমি ভায়োলিন এখনও যেটুকু মানে বাজাতে পারি ওনার জন্যই, আর আমার হাজব্যান্ডের সাপোর্টের জন্য। তো উনি এত সুন্দর ক্লাসিক্যাল আর কি শেখান, তো যার জন্য আমি ওনার কাছে ভর্তি হয়ে গেলাম ভায়োলিনে। 4 বছর হয়েছে আমি ভায়োলিন শিখছি। বাচ্চা আছে আমার ছোট একটা, 3 বছরের। ও ঘুমায়, আমরা বাজাই, ও ঘুম ভাঙে না। তো তুমি আর তোমার হাজবেন্ড দুজনে মিলে একসাথে প্র্যাকটিস করো? হ্যাঁ, দুজনেই প্র্যাকটিস করি একসাথে। ওর প্রোগ্রাম থাকলেও আলাদা, প্রোগ্রাম থাকলেও আলাদা করে তখন করে। তুমিও নিশ্চয়ই প্রোগ্রাম করো, তুমিও নিশ্চয়ই যাও অনুষ্ঠানে? 1 বছর হয়েছে প্রোগ্রামগুলো আস্তে আস্তে সব করছি আমার গুরুজির সাথে, হাজবেন্ডের সাথে। তো এইভাবেই আমি চলছি। নাচটা কি হলো সুমনা, এত ভালো ডান্সার? ডান্স আমি করছি, ডান্সের প্রোগ্রামও করি দিদি। তো বাড়ির লোকজনের সাপোর্ট পাও সুমনা? এই যে শো করতে যেতে হয়, বাইরে যেতে হয় হ্যাঁ হ্যাঁ, সবসময়। শ্বশুর বাড়ির লোকজনই খুব ভালো সাপোর্ট দেয়, বাচ্চা দেখে। হাজবেন্ডও এরকম হয় যে হাজবেন্ড তো আছেই, মানে আমি ক্লাসে যাই, ও সব ব্যাপারে সাপোর্ট দেয়। তো ভায়োলিন যখন বাজাও, ভায়োলিন তো ভীষণ রোমান্টিক একটা বাজনা, ভীষণ তার সুরটা এত মিষ্টি হয় যে শুনতেই ভাল লাগে। হ্যাঁ, তুমি নিজেও কি খুব রোমান্টিক সুমনা? আমি ওটা আবেগী দিদি। আমি যখন গান শুনি বা গান বাজাই, আমি মানে ভেতরে যে কথাগুলো, ওটার মধ্যে আমি কিভাবে ভেসে যাই আমি জানি না। তো আমাদের তা যেটা শোনাতে হবে সুমনা। হ্যাঁ হ্যাঁ। বাহ, দারুণ সুন্দর, lovely। ভালো থেকো সুমনা, খুব ভালো লাগলো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার খেলতে আসছে সুমনা। Stop. বেলুন ফাটিয়েছে। এবার একটু কথা বলবো রুমির সাথে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু তোমায় করতে হয়? হ্যাঁ, মোটামুটি তো আমাকেই করতে হয়, কারণ আমি এখন আপাতত একটা কর্পোরেট সেক্টরে আছি, HR অ্যাডমিন ডিপার্টমেন্টে আছি। প্লাস আমার নিজের ছোট একটা ছেলে আছে, অবশ্য এখন ক্লাস 7-এ উঠবে, একটু বড় হয়েছে। তো তার সমস্ত কিছু কাজ, পড়াশুনো, তার টিফিন সব রেডি করে অফিসে দৌড়ে দৌড়ে ট্রেনে ওঠা। আমি এক মেয়ে, তো এখন বাবার দায়িত্ব মানে
আমাকে হয়। দেখতে হয়, খুব স্বাভাবিক। কারণ রিসেন্টলি মানে আমার মা মারা গেছেন। দেখুন, পিতৃমাতৃ ঋণ তো কখনো শোধ করা যায় না। মানে ওনারা আমাকে যেভাবে বড় করেছেন ছোটবেলা থেকে, ওনারা আমার কাছে আদর্শ ছিলেন। মানে আমি ছোটবেলা থেকেই আমার বাবা মাকে দেখেছি যে ভীষণ অ্যাক্টিভ, ভীষণ মানে সোশ্যাল, সমস্ত খুব পরোপকারী, যে কোনো মানুষের কোনো কিছু ইয়েতে ওনারা এগিয়ে যান, কাজ করেন। তো সেটা জিনগত হয়তো আমি কিছুটা পেয়েছি। তো তার পরবর্তী স্বরূপ আমারও নিজের কিছু কিছু সোশ্যাল ওয়ার্ক আমি করে থাকি। আমার নিজের একটা গ্রুপ আছে, কালচারাল গ্রুপ। তো ওখানে ছোট ছোট বাচ্চাদের আমরা প্রোগ্রাম করাই, আমরা নিজেরাও ইনফ্যাক্ট পারফর্ম করি। তার সাথে সাথে মানে সেখান থেকে আমরা যতটুকু যা আর্ন করি সেটা আমরা চেষ্টা করি বিভিন্ন মানে সমাজ সংস্কারকমূলক কাজে ইউটিলাইজ করার। তো এইভাবেই আমার বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত। এত সময় ম্যানেজ করো কিভাবে? কি জানি দিদি, হয়ে যায়। মানে বলতে পারেন যে আমি আমার মানে আদর্শ আমার বাবা মা। হ্যাঁ, মানে ওনাদের যেভাবে দেখেছি, আমার মাও কিন্তু চাকরিরতা ছিলেন। আমার মা টিবোর্ডে কাজ করতেন। কোনোদিনও ভাবিনি যে মা চাকরি করে বলে মোচার ঘন্ট খাই না, মানে এটা ভাবতেই পারি না। মানে মা মোচা রান্নাও করেছে, মা চাকরিও করেছে। মানে এইভাবেই ছোটবেলা থেকে আমি দেখে বড় হয়েছি। ফলে সেটা জিনগত হয়তো আমার মধ্যে কিছুটা। দিন শুরু হয় কিভাবে? দিন শুরু হয় তো মানে ভীষণ ব্যস্ততা, একটা মানে ঘড়ি ধরে চলি। হ্যাঁ, উঠেই সাংসারিক কিছু কাজ করতে হয়, ছেলে টিফিন করে। তারপরে তো আমি 8:30 নাগাদ আমি বেরোতে হয় আমার। ছেলেও স্কুলে চলে যায়? ছেলে একটু পরে যায়, ছেলের ডে স্কুল। আর আমার হাজব্যান্ড এমনি প্রফেশনালি হচ্ছে ওয়েব ডিজাইনার, মানে ফ্রিল্যান্স করে। কিন্তু আমরা রিসেন্টলি একটা রেস্টুরেন্ট করেছি। আচ্ছা, মানে মেনলি ওটা ওই দেখাশোনা করে। আমি অফিসের পরে এসে ওর সঙ্গে তখন একটুখানি থাকি আর কি, বিভিন্ন ইয়েতে সাহায্য করার চেষ্টা করি। আমাদের মেনলি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তাই কেন হঠাৎ এরকম করলে শুরু হঠাৎ? আমি যেহেতু বারুইপুরের বাসিন্দা, আমাদের বারুইপুরের মানে ওই এরিয়াটাতে না সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে এক্সক্লুসিভলি না, কিচ্ছু নেই। ওই জন্যই মানে যখন আমরা এটা মানে ভেবেছি 1.5 বছর মতো হয়েছে আর কি, ইনিশিয়াল একটা টেনশন ছিল যে কীরকম রেসপন্স পাবো। কারণ একটা একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ডিশ ওখানে পাওয়া যায় এবং পিওর ভেজ। আমরা যতই বাঙালি খাবার ভালোবাসি, ইডলি দোসাটা আমাদের সকলের একটা প্রিয় খাদ্যের মধ্যে পড়ে। কিন্তু হ্যাঁ, আমি দিদি এনেওছি আজকে কিছু। সেটা ভেবেই কি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট খোলা? হ্যাঁ, কিছুটা। আর আমার হাজব্যান্ড সাউথ ইন্ডিয়ান ডিশ পছন্দ করে। আচ্ছা, তো তার জন্য তোমাদের নিশ্চয়ই কারিগরও সেরকম রাখতে হয়েছে, লোকও রাখতে হয়েছে। একদম মেন কুক আছেন, এছাড়াও আমাদের 4-5 জন তো আছেনই, কারণ নাহলে তো অসুবিধা চলবে কি। বসে খাওয়া না টেক অ্যাওয়ে? আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, টেক অ্যাওয়েও আছে। ও, তো সেই জায়গাটাও তো তোমাদের জোগাড় করতে হচ্ছে নাকি? না, জায়গা হচ্ছে আমার বাপের বাড়ির নিচে আমি করেছি। ওই জায়গাটা মানে ওই একতলাটা পুরো ফাঁকাই ছিল। তো সেই জন্যই তখন ফলে কি মানে অনেকগুলো ভাবনা একসঙ্গে ছিল যে এইখানে একটা ইউটিলাইজ করব ওই জায়গাটা। প্লাস আমার বাবা যেহেতু একা, এখন যেহেতু আমি ওখানে থাকি, হলো বাবার একটা তো সঙ্গ হবে, একটা লোকজন যাতায়াত করা, এইসব বিভিন্ন মানে কথা মাথায় চিন্তা রেখে যে একটা কিছু করব। এত কাজকর্মের সাথে আবার রেস্টুরেন্ট ম্যানেজ করা, সেটাও একটা বিশাল বড় কাজ। রেস্টুরেন্ট চালানো চারটিখানি চেষ্টা করি। কি কি আইটেম রাখো রুবি? ওখানে দিদি 32 রকমের ধোসা পাওয়া যায়। হ্যাঁ, 28 রকমের উত্তপম। ঠিক আছে, জেকান্স ফুড আমাদের রেস্টুরেন্টের নাম। 32 রকমের দোসাটা কিরকম ব্যাপারটা? মানে এমনি নর্মালি কি আমরা নর্মালি মশলা ধোসা খাই, প্লেন ধোসা খাই। দোসা, প্লেন দোসা, পুদিনা দোসা এইসব হয়। 10 ধনিয়া মশলা, 10টা নাম বলতে পারবো, 32টা নাম বলতে পারবো অনেক রকম, ওই পারমুটেশন কম্বিনেশন করে প্রচুর 32 রকমের একদম। এবং আমাদের এখানে একটা ইডলি পাওয়া যায়, ইডলিটা হচ্ছে মশলা ইডলি। আচ্ছা, এটা একদম আমাদেরই মানে স্পেশালিটি, এবং এটা কেউ কখনো খায়নি। ভেরি গুড। তাহলে আজকে আমাদের যখন পর্বটা শেষ হবে, সন্ধ্যের টিফিনটা তোমার ইডলি দিয়ে হবে। একদম, আমি এনেছি অবশ্যই। থ্যাংক ইউ রুমি। এবার আমরা খেলা শুরু করব। একদম দিদি। রুমি 30 সেকেন্ডে 12টা বেলুন ফাটিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। মেরি, তোমার গল্প শুনবো। কি করো তুমি মেরি? আমি এখন একটা স্কুলের বাংলার সহশিক্ষিকা।
আমার স্কুল রাজীবপুর অগ্রণী পাঠভবন হাই স্কুল, হাওড়া শ্যামপুর 2-তে। আচ্ছা, তো তোমার কি ইচ্ছে ছিল ছোটবেলা থেকে শিক্ষিকা হব? ছোটবেলা থেকে ঠিক এভাবে ভাবিনি। ছোটবেলাটা যৌথ পরিবারে বড় হয়েছি, দারুণ হাসি খেলা গান, মানে খুব মজায় বড় হয়েছি। যৌথ পরিবার, বাবা বড়, বাবা সবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বেশ দিন কেটেছে আমাদের। এভাবে যখন উচ্চ মাধ্যমিক পাশ করে গেলাম, যখন বিএ অনার্স, তখন আমাদের যৌথ পরিবার ভেঙে যায়। ভেঙে যায় বলতে জমি আছে অথচ আমাদের থাকারও জায়গা নেই। বাবা একেবারে শূন্য হাত, ইমিটেশনের দোকান ছোট্ট ফুটপাতে। সেখান থেকে আবার আমি মা বাবা তিনজনের লড়াই, এক ধরনের নতুন করে সংসার শুরু করে মা বাবা। আমি ঘরে মাকে সেলাইয়ের কাজে সাহায্য করেছি, বাবাকে দোকানে সাহায্য করতাম। ওদিকে থাকার ঘরে তখনও কারেন্টের ব্যবস্থা করে উঠতে পারিনি। তো চতুর্দিকে যখন আলো, তখন আমার ঘরটা অন্ধকার। এভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করি। সেই সময় বাবার আবার একটা কানের প্রবলেম শুরু হয়, মানে কানে কম শুনতে পায়, যার জন্য আমি দোকানে গিয়ে বসি। মানে ইউনিভার্সিটি থেকে ফিরে দোকানে গিয়ে বসা। তখন একটা মেয়ে মানে ফুটপাতে দোকানে গিয়ে বসা, অনেকে অনেক কথা বললেও আমি কিন্তু সবার কাছ থেকে খুব সহযোগিতা পেয়েছি। আশেপাশে যে কাকুরা ছিল সবাই খুব স্নেহই করতো। আস্তে আস্তে আমার এমএটা কমপ্লিট হলো, তখন কিছু টিউশনিও করি। তারপর এসএসসি দিয়ে স্কুল সার্ভিস কমিশন পাশ করে আমি স্কুলে জয়েন করি। তার পাশাপাশি ব্যবসাও চলছিল? হ্যাঁ, বাবার ব্যবসা চলছে। তারপর মা বাবাকে নিয়ে আমার সুখের সংসার। আমার 11 বছর হলো স্কুল। 2009-এ জয়েন করেছি, তারপর 2011-তে আমার বিয়ে হয়। আমার হাজব্যান্ডও স্কুলে আছেন এবং খুব ভালো একজন মানুষ। সত্যি খুব খুশি এবং সুখী, এরকম একজন সহযোদ্ধা পেয়েছি জীবনে। একই স্কুলে দুজনে পড়াও? না, একই স্কুলে নই। ও আসলে আমার কাকুর কলিগ, সেই সূত্রে আমাদের পরিচয়। তো খুব মজার মানুষ। মানে তারপর ও মোটামুটি আমার বাবা মাকে, আমাকে সবাইকে খুব ভালো রেখেছে। আমার শ্বশুরবাড়িতেও সবাই খুব ভালো, খুবই ভালো। তো অনেকটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছানো, তাই না মেরি? হ্যাঁ, অনেকটা। মানে তখন সেই অন্ধকার। কিন্তু এখন আর সেই কষ্টটা নিশ্চয়ই পরিবারে নেই। বাবা মা নিশ্চয়ই এখন খুব আনন্দে থাকেন, ভালো থাকেন। সবটাই ভালো চলছিল। হঠাৎ মা খুব অসুস্থ হয়ে পড়ল। আমার 6 বছরের একটা ফুটফুটে ছেলেও আছে, খুব দুষ্টু এবং মিষ্টিও। মা অসুস্থ হয়ে পড়াতে একটু মনোকষ্টে রয়েছি। মানে আমাদের সংস্কৃতিতে মা বাবাকে সেভাবে ধন্যবাদ বলতে কখনো শেখায় না, মাকে বলাও হয়নি। মাকে একটা কথা খুব বলার, যে মানে আজকের আমি এই আমার পায়ের নিচে একটা মাটি, আমার এত সুন্দর একটা সংসার, মায়ের অবদান। মা ছায়া, মায়ের আশ্রয়, মাই সব। মেরি, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, গল্প করে। খুব ভালো থেকো, তোমার জন্য আমার অনেক শুভেচ্ছা রইলো। মা বাবাকেও ভালো রেখো। অনেক কষ্ট করে বাবা মা তোমাকে মানুষ করেছেন, এখন তোমার দায়িত্ব বাবা মাকে ভালো রাখা, আনন্দে রাখা। ভালো থেকো। ভেরি গুড, চলো। ওকে, মেরি 30 সেকেন্ডে 10টা বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রুমি 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে দুজন, মেরি এবং মীনাক্ষী, দুজনেই 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে সুমনা 10 পয়েন্টস। রুমির পছন্দ 4 সিটার ডাইনিং টেবিল, মেরির পছন্দ স্যান্ডউইচ গ্রিল, মীনাক্ষীর পছন্দ ফ্লাস্ক, সুমনার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা।
হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা, ওগো কে তুমি তন্দ্রা, ওগো কে তুমি তন্দ্রা হরণী। আজকের আমাদের স্পেশাল গেস্ট জিমুত এবং সঙ্গে আবির। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা মাইল প্লাসের আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। এই গানের কথায় কাল বৈশাখীর সঙ্গে সম্পর্কিত একটি শব্দ রয়েছে, শব্দটি বলতে হবে। ভাসলাম আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। বলো মেরি। ঝড়। 5 পয়েন্টস। আর ঠিকানা আমি ঝড়ে। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘুরবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। মীনাক্ষী। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাতে জাগা পাখি। না যেও না। 5 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। ওই জায়গাটা গান। না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না আর আমিও যাব না। না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। ঝননা ঝননা বাজে সুর বাহারে, রস শৃঙ্গারে লাজে বাজে বাজে বাজে। ঝননা ঝননা বাজে সুর বাহারে, রস শৃঙ্গারে লাজে বাজে বাজে বাজে। ঝননা ঝনা ঝননা বাজে, ঝননা বাজে, ঝননা বাজে, ঝননা না ঝননা না ঝননা ঝননা। গানের কথায় মিষ্টির সঙ্গে সম্পর্কিত একটা শব্দ আছে, শব্দটা বলতে হবে। রস শৃঙ্গারে লাজে বাজে বাজে বাজে। ঝননা বলো মেরি। রস। 5 পয়েন্টস। সুর বাহারে, রস শৃঙ্গার। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দুটো ছবি এসছে লেডি স্ক্রিনে, এমন একটি গান
যে গানটি এই দুটো ছবির সাথে সম্পর্কিত। বলো মেরি। 1000 টাকার ঝাড়বাতিটা। 5 পয়েন্ট। 1000 টাকার ঝাড়বাতিটা সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পড়েছে তারি নিচে বাইজি নাচে ঠুমরি গানের টুকরো ছুঁড়ে 1000 টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে তারি নিচে বাইজি নাচে ঠুমরি গানের টুকরো ছুঁড়ে 1000 টাকার ঝাড়বাতিটা। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রুটি মেকার। কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও কাহার বানয় দাদরা বাজাও কাহার বানয় দাদরা বাজাও। গানের কথা অনুযায়ী এই আসরটাকে কে মাটি করছে? আসরটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজাও। বলো উল্টো মেরি। শশীকান্ত। 5 পয়েন্ট। শশীকান্ত তুমি সঙ্গে রুটি মেকার। আসরটাকে করবে মাটি কাহার বানয়। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট সৌরভ। এটা অভিনয় না, সৌরভ এক একটা টপিকের উপর সামনে গিয়ে অভিনয় করবে, বাজার প্রেস করে উত্তর দেবে যে উনি কি অভিনয় করে দেখালেন। পারলে 5 পয়েন্ট, যদি ভুল করো নেগেটিভ মার্কিং নেই, বাকি 3 জনের কাছে প্রশ্নটা পাস হবে। ফার্স্ট টপিক, বলো মেরি। লঙ্কা কাণ্ড। 5 পয়েন্ট। দ্বিতীয় টপিক, একটি প্রচলিত কথা। বলো মেরি। খাল কেটে কুবির আনা। 5 পয়েন্ট। থার্ড টপিক, বাংলা গানের গান।
বলো মীনাক্ষী। রানার ছুটেছে। 5 পয়েন্ট। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা 4 নম্বর টপিক খাবার জিনিস। বলো সুমনা। মোগলাই পরোটা। 5 পয়েন্ট। 5 নম্বর টপিক চলতি কথা। বলো মেরি। ভস্যে ঘি ঢালা। মেরিকে বাদ দিয়ে বাকি 3 জন। তেলে বেগুনে জ্বলা। লাস্টে দেখালো না রেগে যাচ্ছে। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলাও শেষ। থ্যাংক ইউ সৌরভ। সৌরভের জোরে হাততালি। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মেরি, 10 পয়েন্টস। এসো মেরি। মেরির জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে সুমনা এবং মীনাক্ষী, দুজনেই 5 পয়েন্টস। সুমনার জন্য সার্ভিং বোলের সেট, মীনাক্ষীর জন্য ক্যান্ডেল স্ট্যান্ড। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকলের জন্য আছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। কদম, পটল, সিমাই, প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো রুমি। দলমা। বুঝিয়ে দাও। কদমের দ, পটলের ল, আর সিমাইয়ের মা। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। তোমার বোন, তার একমাত্র মামি, তার একমাত্র ননদ, তোমার কে? এবার বলো মেরি। মা। বুঝিয়ে দাও। তোমার বোন মানে আমার বোন, তার একমাত্র মানে আমারই মামি,
আর মামির একমাত্র ননদ মানে আমার মা। 20 পয়েন্টস সঙ্গে ডিনার সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি। কেনাকাটা দরদাম, মনে একটু ভয়, কথায় বলে জিনিসপত্রের 3 অবস্থা হয়। এবার বলো মেরি। সস্তা। বোঝাও। সস্তার 3 অবস্থা হয়, এটা বাংলায় বলে। 20 পয়েন্টস সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে এই সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ফুড প্রসেসর। পাশাপাশি ক্লু, পান খেতে চাই মিষ্টি স্বাদে পাই, ওপর নিচে ক্লু, এই স্বভাব আছে যার সবার সঙ্গে আলাপ তার। এবার বলো মীনাক্ষী। মিঠা পাতা আর মিশুকে। 20 পয়েন্টস সঙ্গে ফুড প্রসেসর। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার হলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং সঙ্গে গিফট হ্যাম্পার। যেহেতু আমরা শেষ প্রশ্নে এসে গেছি, পারলে 30 পয়েন্ট পাবে, যদি ভুল করো মাইনাস হয়ে যাবে 20 পয়েন্ট। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো রুমি। অতিথি নারায়ণ। 30 পয়েন্টস সঙ্গে উপাসনা মাস্টার হলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে রুমি স্কোর গিয়ে দাঁড়ালো 70, কিন্তু যার স্কোর সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 মেরি মন্ডল উইথ 85 পয়েন্টস। নেক্সট ছিল তোমার সুমনা মেমেন্টো। এটা রুমির উইনারের ট্রফি, মেরি দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য রয়েছে ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আজকের পর্ব তো আমরা শেষ করলাম দারুণ আনন্দ করে, মজা করে, কিন্তু প্রথমেই শুরুতে আমাদের রুমি কিন্তু বলেছিল যে ও আমাদের সকলের জন্য আজকে সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে এসছে ও রেস্টুরেন্টে, তো সেটা আমরা সবাই মিলে খাবো এবং পর্ব শেষ করবো। আমাদের সন্ধ্যা স্ন্যাক্স। বা তুমি কি কি এনেছো? এটা কি? দই বড়া। বাহ, আচ্ছা ইডলি, লাভলি। তার চাটনি আর সাম্বার, সাদা চাটনি, লাল চাটনি, এটা মাইসোর চাটনি। ওটা মাইসোর চাটনি। আমি তো সাউথ ইন্ডিয়ান মানে ওখানে এত বছর ছিলাম তো ওটা আমার ফেভারিট হয়ে গেছে। সবাই প্লিজ ধরো। দুর্দান্ত ইডলি, দুর্দান্ত দই বড়া। যদি খেতে চান ডেকানস ফুডে অবশ্যই যাবেন। আমিও যাবো যদি বারুইপুর যাই। বাই বাই।